আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে গ্যাসের গতিশক্তি সমীকরণটা দেখবো। গ্যাসের গতীয় সমীকরণটা ছিল Pv equals to 1/3 mn c², এই সমীকরণটা ছিল। এই ক্ষেত্রে এখানে যে বেগ সিটা আছে এটা হচ্ছে বর্গমূল বর্গবেগ। এখন এই সমীকরণের আমরা যদি হাফ mc² আকারে লিখতে চাই অংশটাকে, এনটাকে পাশে সরাই দিলাম আর কি। এখানে 1/3 আছে, 1/3 n ইন্টু এখানে হচ্ছে mc²। এভাবে আমরা লিখতে পারি। এখন এই mc²টাকে যখন আমরা গতিশক্তিতে রূপান্তরিত করতে যাব তখন এখানে একটা হাফ নিয়ে আসতে হবে, কারণ হাফ mc²টা হচ্ছে গতিশক্তি। তাহলে এই অতিরিক্ত হাফটা নিয়ে আসার জন্য এখানে সমীকরণের উপরে একটা 2 দিয়ে দিই, তাহলে দুটা ব্যালেন্স হয়ে যাবে। তখন সমীকরণটা হবে Pv equals to 2/3 na ইন্টু হাফ mc²। তো এখানে একটা অণুর গতিশক্তি হচ্ছে হাফ mc², আর যখন এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা Na দিয়ে গুণ করব তখন এটা হবে 1 মোল অণু গ্যাসের গতিশক্তি, সেটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করব। তো সেক্ষেত্রে Na ইন্টু হাফ mc² ইকুয়ালস টু হয়ে যাবে ইকে, তখন সমীকরণটা দাঁড়াবে Pv ইকুয়ালস টু 2/3 ইকে। তাহলে এটি হচ্ছে গতিশক্তির একটা সমীকরণ। ইকে ইকুয়ালস টু দাঁড়াবে তাহলে 3/2 Pv, এই সমীকরণটা আসবে। আবার Pv ইকুয়ালস টু হচ্ছে RT, 1 মোল গ্যাসের ক্ষেত্রে RT, এটা একটা সমীকরণ। আর n মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা হবে 3/2 nRT। এটা হলো গ্যাসের গতিশক্তির আরেকটা সমীকরণ। এই তিনটা সমীকরণই আমাদের জানা থাকা দরকার গতিশক্তির ক্ষেত্রে। এখানে আমরা একটা অঙ্ক দেখব প্রথমে। যদি এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব, যদি এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হয়, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণু সমূহের আরএমএস হিসাব করো, মানে √μ² বেগ হিসাব করো। এসটিপিতে গ্যাসের ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে 22.4 লিটার মানে হচ্ছে ওই গ্যাসের 1 মোল, ঠিক আছে। তো এই যে ঘনত্বটা পাওয়া গেল সেটাকে যখন এসটিপি তে যে আয়তন আছে মোলার আয়তন, সেই মোলার আয়তন দিয়ে যখন গুণ করব তখন ওই গ্যাসের আণবিক ভর পাওয়া যাবে। তো এসটিপি তে কোনো গ্যাসের ঘনত্বকে তার আয়তন দিয়ে গুণ করলে, মোলার আয়তন দিয়ে গুণ করলে তার মোলার ভর পাওয়া যায়, যেটা আমরা আণবিক ভর বলি। তাহলে এটাকে গুণ করে 28 পাওয়া গেল, তার মানে গ্যাসের 1 মোলের ভর হচ্ছে 28 গ্রাম, এটি হচ্ছে তার আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে গ্যাসের আণবিক ভরটা বের করে নিলাম। এখন আমরা √μ² ভেলোসিটির যে সূত্রটা ছিল সেটা হচ্ছে √3RT/m, এই সূত্রটা এখন ব্যবহার করতে পারবো। এখানে আর এর মানটা 8.314 বসাবো, টি এর মানটা অবশ্যই কেলভিনে বসায় নিব। এখানে যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন হয়ে যাবে। আর অবশ্যই এখানে আণবিক ভরটাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে প্রকাশ করে নিব, তার মানে মানটা হবে 28 × 10⁻³ কেজি পার মোল। এই মানগুলো যদি এখন আমরা সমীকরণে বসাই দেই, 3 × 8.314 × 300 divided by 28 × 10⁻³, তখন ক্যালকুলেশন করলে আরএমএস বেগের মানটা আসবে 516.9 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা আর এর মানটা কিন্তু ব্যবহার করছি জুল পার মোল পার কেলভিন এককে, মানে এসআই এককে ব্যবহার করছি। সেই অনুযায়ী আমরা কিন্তু আণবিক ভরটাকে কেজিতে প্রকাশ করব। যদি গ্রামে প্রকাশ করে রেখে দাও তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সারটা আসবে না, কারণ দুইটার ইউনিট ঠিক নাই। একটা এসআই একক ব্যবহার করছো আর একটা ক্ষেত্রে তুমি সিজিএস এককে চলে যাচ্ছ। তো এটাকে অবশ্যই কেজিতে রূপান্তরিত করে নিতে হবে।
এরপর আরেকটা ম্যাথ দেখতে পারবেন আরএমএস বেগে। এটা হচ্ছে কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড অণুর আরএমএস বেগ 25 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন অণুর আরএমএস বেগের সমান হবে। এখন ধরো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি যদি আরএমএস বেগের সমীকরণটা লিখি, সি সালফার ডাইঅক্সাইড লিখলাম, এটা হবে √3 আর T1 দিলাম ডিভাইড বাই এম। এমটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর, যেটা আমরা একটু মানগুলো বসাই দিই। 3 থাকবে, আরও থাকবে, আর এখানে এটাকে T1 হিসেবে রেখে দিলাম। দিয়ে ভালো মতো দেখো ঘুমা, তুই এরকম করেছিস পরিস্থিতিতে তো কোনো লাভ হচ্ছে? তোমার মাইক্রোফোন অন করা, তুমি এখানে পাশের জনের সাথে কথা বলে যাচ্ছ। আচ্ছা, এদিকে দেখো, এখানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত, কে বলতে পারবা? সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 64। 64। হ্যাঁ, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের সমীকরণটি লিখবো। অক্সিজেনের ক্ষেত্রে এটা হবে √3r T2 ডিভাইড বাই এম অক্সিজেন। এখন এখানে ওই 3r-T-টাকে ওইভাবে রেখে দিব, 3r, আর টি এর মান কত হবে? অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কিন্তু টি এর মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে রূপান্তরিত করলে 298 হবে। মানটা বসাই দিলাম। আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। এখন বলছে কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড অণুর আরএমএস বেগ অক্সিজেনের আরএমএস বেগের সমান হবে? কোন তাপমাত্রা হবে? T1 তাপমাত্রা হবে। তো যখন আমি সালফার ডাইঅক্সাইড তাপমাত্রা T1 হবে, তখন দুইটা আরএমএস বেগ কি হবে? সমান হবে। তার মানে সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগ সমান হচ্ছে অক্সিজেনের আরএমএস বেগ। এখন আমরা সমীকরণগুলো বসাই দিব। 3r T1 divided by 64 আর এটাও হবে √3r 298 ডিভাইড বাই হচ্ছে 32। এই হচ্ছে সমীকরণ গুলো। এখন এখান থেকে √2 দুই পাশে কাটাকাটি চলে যায়, 3r ও কেটে ফেলা যায়, তাহলে এখানে থাকবে T1 হবে 298 into 64 ডিভাইড বাই হবে 32। মানটা কত হয়? 596 কেলভিন। তাহলে এত কেলভিন তাপমাত্রা কি হবে? সালফার ডাইঅক্সাইড অণুর যে আরএমএস বেগ, এটা অক্সিজেনের আরএমএস বেগের সমান হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যাথটা। হচ্ছে আরএমএস বেগের ম্যাথ। এরপর আমরা গতিশক্তির একটা ম্যাথ দেখি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত সেটা বের করতে বলছে। তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 16 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত হয় সেটা আমরা বের করবো। 16 ডিভাইড বাই 32, মোল সংখ্যা হচ্ছে 0.5 মোল। তাহলে এই 16 গ্রামটাকে আমরা মোলে কনভার্ট করে নিলাম। এখন আমরা গতিশক্তির সমীকরণটা ব্যবহার করবো, E = 3 nRT/2।
এখানে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিনে বসাতে হবে। টি এর মানটা হবে কেলভিন স্কেলে, এটা হবে 27 প্লাস 273, এটা হচ্ছে 300 কেলভিন। আর এখানে এন এর মান হচ্ছে 0.5, তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই 3 ইন্টু 0.5 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইড বাই 2, তাহলে গতিশক্তির মানটা আসবে 1870.65 জুল। তাহলে এটি হচ্ছে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তির মান। আমরা পরবর্তী অংশটাতে যাই। এসিড পৃষ্ঠটা তোমাদের নাই, আমরা আর্হেনিয়াসের মতবাদে যাব, অম্ল ক্ষারক সম্পর্কিত আর্হেনিয়াসের মতবাদ। এটা হচ্ছে সবচেয়ে পুরানো মতবাদ। এই মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ তোমার জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে তাদেরকে আমরা অম্ল বলি। যেমন ধরো HCl, এর পানির উপস্থিতিতে একটা H প্লাস আয়ন দান করতেছে জলীয় দ্রবণে এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করতেছে। যেহেতু সে জলীয় দ্রবণে H প্লাস আয়ন দিচ্ছে তাই সে হচ্ছে অ্যাসিড। ঠিক একইভাবে নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে একটা H প্লাস আয়ন দিচ্ছে এবং সাথে একটা নাইট্রেট আয়ন উৎপন্ন করতেছে। যেহেতু সে একটা H প্লাস আয়ন দিচ্ছে তাই সে হচ্ছে অম্ল। আর হচ্ছে যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাদেরকে ক্ষারক বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে একটা সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন প্রদান করতেছে। যেহেতু সে জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করতেছে তাই সে হচ্ছে ক্ষারক। এটা হচ্ছে আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী। এই মতবাদের সাফল্য হচ্ছে আর্হেনিয়াস তত্ত্বের সাহায্যে কোনো অ্যাসিড ও ক্ষারকের গঠনে H প্লাস ও হাইড্রোক্সাইডের সংখ্যা জানা যায়। ওই অ্যাসিডের কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইড আয়ন আছে সেই সম্পর্কে তুমি ধারণা পাবা। তো মতবাদ অ্যাসিড ও ক্ষারকের যে প্রশমন বিক্রিয়াটা আছে সেই প্রশমন বিক্রিয়াটা কিন্তু এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়, যে অ্যাসিডের প্রদানকৃত H প্লাস আয়ন ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন দ্বারা প্রশমিত হয়ে যায়, প্রশমিত হয়ে পানি উৎপন্ন করে। এটা এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। তোমরা কি ফোর্থ চ্যাপ্টারে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে প্রশমন তাপ পড়ছিলা? তোমাদের কি কলেজ যখন ক্লাসে ছিল এই ফোর্থ চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল তাই না? পুরোটাই পড়ানো হয়েছিল। ওই জায়গায় প্রশমন তাপ নামে একটা অংশ ছিল। প্রশমন তাপটা ছিল এসিড ও ক্ষারের বিক্রিয়া যখন 1 মোল পানি উৎপন্ন হয় এর ফলে তাপ শক্তির যে পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রশমন তাপ। তাহলে অ্যাকচুয়ালি এসিড এবং ক্ষারের যে প্রশমন বিক্রিয়া ঘটে সেখানে এসিডের H প্লাসটা ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন দ্বারা প্রশমিত হয়ে পানি উৎপন্ন করে, যেটা আমরা এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারতেছি। তারপর এই মতবাদ অনুসারে সকল অ্যাসিডের সাদৃশ্যপূর্ণ ধর্ম এবং সকল ক্ষারকের সাদৃশ্যপূর্ণ ধর্মের যে ব্যাখ্যা সেটা প্রদান করা যায়। তারপর হচ্ছে রাসায়নিক উপাদানের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। কারণ কোন একটা পদার্থের জলীয় দ্রবণে H প্লাস আয়ন থাকে সেটা অম্লধর্মী, বা হাইড্রোক্সাইড আয়ন থাকে সেটা ক্ষারধর্মী, সেটা আমরা এই মতবাদ দিয়েই ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে অম্ল ক্ষারকের তোমার বিক্রিয়ায় প্রশমন তাপ নির্ণয় এই মতবাদের ভূমিকা অপরিসীম। আগে বলছি প্রশমন তাপ নির্ণয়ের ক্ষেত্রে এই মতবাদটি ব্যবহার করা হয়। তারপরে অম্ল ক্ষারকের ট্রাইটেশনে অজানা অম্ল ক্ষারকের ঘনমাত্রা নির্ণয়ে এই মতবাদটা কাজ করে। কারণ তোমরা টাইট্রেশনের যে ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্ট গুলো করছো বা অনলাইনে যেগুলো দেখানো হয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু দেখবা যে অ্যাসিডের ক্ষারের যে টাইট্রেশন হয়েছে সেখানে আসলে অ্যাসিডের H প্লাস এবং ক্ষারকের হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার প্রশমিত পদার্থ তোমার পানি উৎপন্ন করছে, এবং বিক্রিয়াটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে হয়েছে। সেখানে কয়টা H প্লাস আয়ন আছে বা কয়টা হাইড্রোক্সাইড আয়ন আছে তার উপর ভিত্তি করে কিন্তু বিক্রিয়াটাকে সমতাকৃত করা হয়েছে। ঠিক আছে। আর এছাড়া তোমার অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক, হ্যাঁ, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের যে সমীকরণ Ka, সেটা কিন্তু এই আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী লেখা যায় বা বের করা যায়। আর এই আর্হেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা হচ্ছে
জলীয় দ্রবণ ছাড়া এখানে অম্ল ক্ষারক ব্যাখ্যা করা যায় না। তারপরে কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে কিছু পদার্থ আছে এদের জলীয় দ্রবণ অম্লধর্মী হয়। তো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ আবার ক্ষারধর্মী হয়। এর কারণ কিন্তু আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা যায় না, কারণ কপার সালফেটের মধ্যে H+ আয়ন নাই, ফেরাস সালফেটের মধ্যে H+ আয়ন নাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে H+ আয়ন নাই, কিন্তু তারপরে এদের জলীয় দ্রবণ অম্লধর্মী, সেটা ব্যাখ্যা করা যায় না। তবে গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের অম্লত্ব ক্ষারকত্ব কিন্তু ব্যাখ্যা করা যায় না। আর আর্হেনিয়াস সূত্রে হাইড্রক্সিল মূলকযুক্ত যৌগকে ক্ষারক বলা হয়েছে আর কি, কিন্তু ধাতুর যে অক্সাইড সেগুলো কিন্তু ক্ষারধর্মী। তারপরে অ্যামোনিয়া, অ্যামিন, অ্যানিলিন এগুলো ক্ষারধর্মী। এদের এই ক্ষারধর্মটা এই আর্হেনিয়াসের মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারপরে আমরা ব্রনস্টেড-লাউরির মতবাদে, দুজন বিজ্ঞানীর মতবাদ, এটাকে প্রোটনীয় মতবাদ বলা হয়, কারণ এই মতবাদটাই দেওয়া হচ্ছে প্রোটন আদান প্রদানের উপর ভিত্তি করে। তো এই মতবাদ অনুযায়ী অম্ল হচ্ছে যে সকল পদার্থ প্রোটন দান করতে পারে তারাই হচ্ছে অম্ল, আর যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তারাই হচ্ছে ক্ষারক। ঠিক আছে, বা আমরা সংক্ষেপে বলতে পারি প্রোটন গ্রহীতাই হচ্ছে ক্ষারক। এখানে প্রোটনের আদান প্রদানের মাধ্যমে এই অম্ল ক্ষারককে ব্যাখ্যা করা হয়েছে, তাই এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ বলা হয়। যেমন নিচের উদাহরণটা যদি আমরা দেখি, এখানে HCl এর সাথে পানির বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ায় HCl একটা প্রোটন ত্যাগ করতেছে, সেই প্রোটনটা এই পানির অণুটা গ্রহণ করে পানির অণুটা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে গেছে, আর এই প্রোটনটা ত্যাগ করে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। এখন যেহেতু HCl একটা প্রোটন দান করছে তাই সে হচ্ছে অম্ল, আর পানির অণু যেহেতু একটা প্রোটন গ্রহণ করছে তাই সে হচ্ছে ক্ষারক। আর এই মতবাদের তাৎপর্য হচ্ছে ব্রনস্টেড-লাউরি মতবাদের ক্ষেত্র অনেক বিস্তৃত। এই মতবাদ অনুসারে প্রোটন দাতা মাত্রই হচ্ছে অ্যাসিড, আর প্রোটন গ্রহীতা মাত্রই হচ্ছে ক্ষারক। আর এই প্রোটন দান বা গ্রহণের জন্য আয়নিক মতবাদের মতো জলীয় দ্রবণ এমনকি কোনো দ্রাবকের উপস্থিতির কোনো প্রয়োজন নাই। আর উভয়ধর্মী যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই ব্রনস্টেড-লাউরি মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। উভয়ধর্মিতা বলতে বোঝাচ্ছে যে সকল যৌগ একই সাথে অম্ল এবং ক্ষারক হিসেবে কাজ করে তাদেরকে উভয়ধর্মী যৌগ বলা হয়। অবস্থাভেদে অম্ল এবং অবস্থাভেদে সে ক্ষারক হিসেবে কাজ করতে পারে, সেগুলো হচ্ছে উভয়ধর্মী যৌগ। যেমন পানি যে উভয়ধর্মী পদার্থ সেটা ব্যাখ্যা করা যায়, যখন HCl এর সাথে পানির বিক্রিয়া হচ্ছে তখন HCl একটা প্রোটন দান করতেছে, সেই প্রোটনটা গ্রহণ করতেছে পানির অণু, গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে যাচ্ছে, সাথে ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে। এখানে পানি যেহেতু একটা প্রোটন গ্রহণ করলো তাই সে হচ্ছে ক্ষারক। আর নিচে যখন অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পানির সক্রিয়তা বেশি, তাই সে একটা প্রোটন দান করে, সেই প্রোটনটা তোমার অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। আর পানির অণু সেই প্রোটনটাকে ত্যাগ করে হাইড্রক্সাইড আয়নে পরিণত হয়। যেহেতু তোমার জলীয় দ্রবণে যেহেতু পানি এখানে একই সাথে প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা হিসেবে কাজ করতেছে, তাই সে হচ্ছে এখানে উভয়ধর্মী যৌগ। আরো কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা যায়, যেমন বাইকার্বনেট আয়নের সাথে যখন হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া হয় তখন বাইকার্বনেট আয়ন আরেকটা হাইড্রোজেন দান করে পানিতে পরিণত হয় এবং যৌগটা হচ্ছে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। আবার এই বাইকার্বনেট যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন সে একটা প্রোটন গ্রহণ করে তোমার কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। তো যেহেতু এখানে তোমার বাইকার্বনেটটা তার চেয়ে অধিক ক্ষারধর্মী পদার্থের সাথে যখন বিক্রিয়া করছে তখন অ্যাসিড হিসেবে কাজ করতেছে, আর যখন তার চেয়ে কম সক্রিয় মানে যৌগের সাথে বিক্রিয়া করতেছে তখন সে ক্ষারক হিসেবে কাজ করতেছে।
এটাও হলো বাইকার্বনেট আয়নের উভয়ধর্মী যে বৈশিষ্ট্য সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে বাইসালফেট দিয়ে উদাহরণটা দেওয়া যায়। যেমন বাইসালফেটের সাথে যখন পানি বিক্রিয়া হয় তখন তোমার সালফেট আয়ন উৎপন্ন হয়। কারণ এখানে বাইসালফেটে অধিক অম্লভূমি, সে আরেকটা প্রোটন দান করে সালফেট আয়নে পরিণত হয়, আর পানির অণুটা তোমার হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। আবার এই বাইসালফেট আয়নটাকে যখন আমরা হাইড্রোজেনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করব, যেটা হচ্ছে অধিক ক্ষারধর্মী, অধিক অম্লধর্মী, তো তার সাথে যখন বাইসালফেট বিক্রিয়া করবো তখন বাইসালফেট একটা প্রোটন গ্রহণ করবে, গ্রহণ করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে। আর হাইড্রোজেনিয়াম আয়নটা হাইড্রোজেনিয়াম আয়নে পরিণত হবে। তো এই হচ্ছে উভয়ধর্মী যে উম, বৈশিষ্ট্য সেটা। তারপরে আমরা ব্রনস্টেড লাউডের মতবাদ অনুযায়ী অণুবন্ধী অম্ল ক্ষার সম্পর্কে কিন্তু একটা ধারণা পাই। তো অণুবন্ধী অম্ল বা অণুবন্ধী ক্ষারক কি? অণুবন্ধী অম্লটা হচ্ছে আহ ক্ষারক একটি প্রোটন গ্রহণ করার পর যে আয়নে বা অণুতে পরিণত হয় তাকেই বলা হয় ওই অম্লের অণুবন্ধী ক্ষারক বলা হয়। যেমন HCl এর সাথে পানির বিক্রিয়ায় HCl একটা প্রোটন ত্যাগ করতেছে, ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। আর যে পানিটা ছিল আর কি অ্যাকুয়াস মিডিয়ামে, সে একটা প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে গেছে। তো এখানে হাইড্রোনিয়াম আয়নটাকে দেখো, একটা প্রোটন গ্রহণ, পানি অণুটা একটা প্রোটন গ্রহণ করার পর যে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হলো, এখন তার কাছে কিন্তু একটা অতিরিক্ত H+ আয়ন আছে, যেটা সে চাইলে দান করতে পারে। তো সে যদি এই H+ আয়নটা দান করে তখন সে কিন্তু হয়ে যাবে অম্লধর্মী। মানে এখন তার দান করার মতো ক্ষমতা আছে, একটা অতিরিক্ত প্রোটন সে গ্রহণ করছে। তাহলে আহ যেহেতু তার একটা প্রোটন দান করার মতো ক্ষমতা আছে, তাই এটাকে বলা হয় অণুবন্ধী অম্ল। তবে কার, সেটা হচ্ছে এই পানির অণুবন্ধী অম্ল বলা হয়। আর এখানে HCl টা হচ্ছে একটা প্রোটন দান করার পর যে ক্লোরাইড আয়নে পরিণত হলো, এই ক্লোরাইড আয়নটা কিন্তু এখন চাইলে একটা প্রোটন গ্রহণ করতে পারে। তো যে প্রোটন গ্রহণ করতে পারে সে হচ্ছে ক্ষারক। তো এই ক্ষারকটা তৈরি হলো HCl থেকে, তাই এই ক্ষারকটাকে বলা হয় ওই অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। ঠিক আছে, তাহলে ক্লোরাইডটা হলো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। অম্ল হচ্ছে কোনো ক্ষারক অম্ল প্রদত্ত একটি প্রোটন গ্রহণ করার পর যে আয়ন বা অণুতে পরিণত হয় তাকে ওই ক্ষারকের অণুবন্ধী অম্ল বলে। যেমন এখানে ইথানিক অ্যাসিডের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করতেছি তখন ইথানিক অ্যাসিড একটা প্রোটন দান করতেছে, দান করে ইথানয়েড আয়নে পরিণত হলো, আর পানির অণু সে প্রোটনটা গ্রহণ করে তোমার হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে গেল। পানিটা হচ্ছে এখানে ক্ষারধর্মী। তো সে প্রোটনটা গ্রহণ করার পর যে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হলো, এখন কিন্তু তার অতিরিক্ত যে H+ আয়নটা আছে সেটা সে দান করতে পারবে। তার মানে এখন সে কিন্তু তোমার অম্ল হিসেবে কাজ করবে, তবে সে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল হিসেবে কাজ করবে। এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ায় তোমার তৈরি হবে অ্যামোনিয়াম আয়ন। এখানে HCl একটা প্রোটন ত্যাগ করবে, সেই প্রোটনটা অ্যামোনিয়া গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে, আর HCl টা ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই ক্লোরাইডটাকে বলা হয় তোমার HCl এর অণুবন্ধী ক্ষারক। আচ্ছা, আচ্ছা, এখানে অ্যামোনিয়াটা কিন্তু একটা এখানে আচ্ছা, আহ, আবার এখানে দেখো, এই যে HCl টা কিন্তু একটা তীব্র অম্ল, তাই না? HCl টা
তীব্র অম্ল। তো সেখান থেকে সে একটা প্রোটন দান করে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে গেছে, যার এখন একটা প্রোটন গ্রহণ করার মতো ক্ষমতা আছে, তাই সে ক্ষারক। কিন্তু যে ক্লোরাইড আয়নটা আছে, সেই ক্লোরাইড আয়নে কি অষ্টক পূরণ আছে নাকি অষ্টক থেকে কম বেশি ইলেকট্রন আছে বলো তো? ক্লোরাইড আয়নে কি অষ্টক পূরণ হয়েছে? ক্লোরাইড আয়নে কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। এখন কিন্তু সহজে সে একটা প্রোটন গ্রহণ করতে চাবে না, যদিও তার ক্ষমতা আছে একটা প্রোটন গ্রহণ করার মতো, কিন্তু সে কিন্তু একটা প্রোটন গ্রহণ করতে চাবে না। যেহেতু সে প্রোটনটা গ্রহণ করতে চাচ্ছে না, তাই তার ক্ষার ধর্মটা কিন্তু কম। তাহলে এই তীব্র অ্যাসিড থেকে যে অণুবন্ধী ক্ষারক তৈরি হলো, সেটা কিন্তু হবে মৃদু। ঠিক একইভাবে একটা মৃদু অ্যাসিড থেকে তোমার যে অণুবন্ধী ক্ষার তৈরি হবে, সেটা কিন্তু হবে তীব্র। যেমন এই যে উপরের দিকটাতে ইথানিক অ্যাসিড একটা প্রোটন দান করার পর যে ইথানয়েড আয়নে পরিণত হলো, এই ইথানয়েড আয়নটা কিন্তু একটা অণুবন্ধী ক্ষার। কার? ইথানিক অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। যেহেতু ইথানিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, এটা জলীয় দ্রবণে তেমনটা বিয়োজিত হতে চায় না, খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। যেগুলো বিয়োজিত হয় সেগুলো আবার ইস্পাতের সাথে বিক্রিয়া করে আবার ইথানিক অ্যাসিডে পরিণত হতে চায়। তার মানে ইথানয়েড আয়নটা যেটা তৈরি হচ্ছে, ইথানয়েড আয়ন, সেটা কিন্তু দ্রুত গতিতে একটা H+ গ্রহণ করে আবার ইথানিক অ্যাসিডে পরিণত হতে চাবে। তাই এখানে যে ক্ষারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তীব্র ক্ষার, কিন্তু যে অ্যাসিড থেকে সে তৈরি হয়েছিল সেই অ্যাসিডটা কিন্তু মৃদু। তাহলে মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী, আর তীব্র অম্লের থেকে যে অনুবন্ধী ক্ষারক তৈরি হবে সেটা হবে দুর্বল। ঠিক একইভাবে অ্যামোনিয়াটা কিন্তু একটা মৃদু ক্ষারক। সে একটা প্রোটন গ্রহণ করার পর যে অ্যামোনিয়াম আয়নে পরিণত হলো, তার কাছে অতিরিক্ত একটা H+ আয়ন আছে, যেটা সে দ্রুত দান করতে চায়। যেহেতু সে দ্রুত একটা প্রোটন দান করতে চায়, তাহলে সে কিন্তু একটা অম্ল। তবে এই অম্লটা হবে তীব্র অম্ল। তার মানে মৃদু ক্ষার থেকে যে অম্লটা তৈরি হবে সেটা হবে তীব্র, আবার তীব্র ক্ষারক থেকে যে অম্লটা তৈরি হবে, অনুবন্ধী অম্লটা তৈরি হবে, সেটা হবে মৃদু। এইগুলো শর্তগুলো। এখানে আরো কিছু অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক উদাহরণ দেওয়া আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষারক হচ্ছে বাইসালফেট এবং সালফেট আয়ন। তারপর HCl, তার অনুবন্ধী ক্ষারকের নাম দেওয়া আছে ক্লোরাইড। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরেট আয়ন। নাইট্রিক অ্যাসিড, নাইট্রেট আয়ন, এগুলো। আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে একটা তীব্র অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষারক হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে মৃদু। তারপর ইথানিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু অ্যাসিড, এটার যে অনুবন্ধী ক্ষারক ইথানয়েড আয়ন, এটা কিন্তু তীব্র হবে। সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড, এখান থেকে যে অনুবন্ধী ক্ষারক তৈরি হবে বাইসালফাইড, এটা কিন্তু হবে তীব্র। ঠিক আছে, এই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, করতে হবে উদাহরণগুলো। আর এই ব্রনস্টের লাউরির মতবাদ অনুযায়ী আমরা অম্ল ক্ষারকগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন অম্লের শ্রেণী বিভাগটা হলো মনোপ্রোটিক অ্যাসিড, বা এটাকে এক ক্ষারকীয় অ্যাসিড বলা হয়, তারপর ডাইপ্রোটিক অ্যাসিড, ট্রাইপ্রোটিক অ্যাসিড। তো মনোপ্রোটিক অ্যাসিডটা কি? যে অ্যাসিডে একটা মাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, বা যে অ্যাসিড একটা মাত্র H+ আয়ন দান করতে পারে, তাকে বলা হয় মনোপ্রোটিক অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, এগুলা কিন্তু তোমার একটা মাত্র প্রোটন দান করতে পারে, তাই এগুলো হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। ডাইপ্রোটিক অ্যাসিড যার মধ্যে বা যে অ্যাসিডের দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, সেটাকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, ফসফরাস অ্যাসিড। আর ট্রাইপ্রোটিক অ্যাসিড হচ্ছে যে অ্যাসিড গুলো তোমার তিনটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে বা তিনটা H+ আয়ন দান করতে পারে, সে হচ্ছে ট্রাইপ্রোটিক অ্যাসিড। তার উদাহরণ হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর্সেনিক অ্যাসিড। ঠিক একইভাবে ক্ষারক গুলাকে শ্রেণীবিভাগ করা যায়, একটা হচ্ছে মনোপ্রোটিক ক্ষারক, আর একটা হচ্ছে পলিপ্রোটিক ক্ষারক। মনোপ্রোটিক ক্ষারক হচ্ছে আহ যেখানে তোমার একটা মাত্র প্রোটনকে বশীভূত করতে সক্ষম, বা একটা মাত্র প্রোটন গ্রহণে সক্ষম ক্ষারককে বলা হয় মনোপ্রোটিক ক্ষারক। যেমন পানির অণু একটা মাত্র
এই H+ আয়ন গ্রহণ করতে পারে, তাই সে হচ্ছে মনোটোটিক ক্ষারক। তারপরে বাইকার্বনেট, এটা একটা প্রোটন গ্রহণ করতে পারে, তাই হচ্ছে মনোটোটিক ক্ষারক। তারপর ডাইসালফাইড আয়ন, তারপরে আছে পলিপ্রোটিক, যেটা হচ্ছে 2 বা ততোধিক প্রোটন গ্রহণ করতে সক্ষম, তাদেরকে পলিপ্রোটিক ক্ষারক বলা হয়। যেমন ক্যালসিয়াম অক্সাইড, যেটা প্রোটন গ্রহণ করতে পারে, অ্যালুমিনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, সালফেট আয়ন, তারপরে আছে হচ্ছে তোমার ফসফেট আয়ন আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই সবগুলো হচ্ছে পলিপ্রোটিক ক্ষারক। যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড 2টা প্রোটন গ্রহণ করতে পারে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3টা প্রোটন গ্রহণ করতে পারে, তারপর হচ্ছে সালফেট আয়ন, এটা 2টা প্রোটন গ্রহণ করতে পারে, ফসফেট আয়ন 3টা প্রোটন গ্রহণ করতে সক্ষম। এরা হচ্ছে সব পলিপ্রোটিক ক্ষারক। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা লুইস মতবাদে অম্ল ক্ষারকের লুইস মতবাদ অনুযায়ী যে সকল যৌগ বা আয়ন তোমার অন্য কোন যৌগ বা আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অম্ল বলা হয়। বা আমরা এমনি বলতে পারি যে সকল পদার্থ ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় অম্ল, আর যে সকল পদার্থ ইলেকট্রন জোড়া দান করতে পারে তাদেরকে বলা হয় ক্ষারক। তো সাধারণত একটি যৌগে দাতা ও গ্রহীতার মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি হলে গ্রহীতা যৌগ বা আয়নকে অম্ল বলে, আর ইলেকট্রন ঘাটতি যৌগ বা ধনাত্মক চার্জযুক্ত আয়নকে এই মতবাদ অনুসারে অম্লধর্মী বলা হয়। আর ক্ষারকে বলা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত যৌগ বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত যৌগগুলোকে তোমার ক্ষারধর্মী বলা হয়। যেমন ধরো বোরন ট্রাইফ্লোরাইডের সাথে আমরা ফ্লোরাইড আয়নের বিক্রিয়া করতেছি, সেখানে বোরন টেট্রাফ্লোরাইড আয়ন তৈরি হলো। এখানে কিন্তু ফ্লোরাইড আয়নের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়। এখানে বোরন ট্রাইফ্লোরাইডে বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে এখন 6টা। তাহলে তার অষ্টক পূরণ করার জন্য আরো 2টা ইলেকট্রন দরকার। সে যখন ফ্লোরাইড আয়নের সাথে রাসায়নিকভাবে যুক্ত হবে তখন সেখানে ফ্লোরাইড আয়নই ইলেকট্রন জোড়া সরবরাহ করবে, কিন্তু বোরন ট্রাইফ্লোরাইড কোনো ইলেকট্রন সরবরাহ করবে না। ঠিক আছে, তো যেহেতু এখানে ফ্লোরাইড আয়নই ইলেকট্রন জোড়া সরবরাহ করতেছে তাই সে হচ্ছে দাতা, সে হচ্ছে ক্ষারধর্মী বা ক্ষারক। আর বোরন ট্রাইফ্লোরাইড যেহেতু ইলেকট্রন জোড়া গ্রহণ করতেছে তাই সে হচ্ছে লুইস অ্যাসিড। আবার যেমন ধরো বোরন ট্রাইফ্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হচ্ছে, আগেটা ছিল অ্যানায়নের সাথে বিক্রিয়া, আবার বোরন ট্রাইফ্লোরাইডের সাথে যখন অ্যামোনিয়ার বিক্রিয়া হচ্ছে সেখানে অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে বোরন ট্রাইফ্লোরাইডের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। যেহেতু এখানে অ্যামোনিয়াটাই ইলেকট্রন জোড়া সরবরাহ করতেছে তাই সে হচ্ছে ক্ষারক, আর বোরন ট্রাইফ্লোরাইডটা হচ্ছে অম্ল, লুইস মতবাদ অনুযায়ী। আবার যে সকল মৌলের তোমার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটে এবং তারাও কিন্তু অঙ্গধর্মী যৌগ হিসেবে কাজ করে। যেমন লেড ক্লোরাইড, এখানে লেডটা কিন্তু একটা ডি ব্লক মৌল, তো এর কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে যেখানে সে ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে, তাই সেও কিন্তু হবে অম্লধর্মী, লেড ক্লোরাইডের লেডটা। আর ক্লোরিন যেহেতু ইলেকট্রন সরবরাহ করতে তাই এটা হবে ক্ষারধর্মী। বিভিন্ন জটিল যৌগের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা যায়, যেমন ধরো ডাইয়ামন্ড সিলভার আয়ন যেটা তৈরি হচ্ছে, এখানে সিলভার আয়নটাই ইলেকট্রন জোড়া গ্রহণ করতেছে তাই সে হচ্ছে অম্ল, আর ইলেকট্রন জোড়া সরবরাহ করতেছে অ্যামোনিয়া, তাই এটা হচ্ছে ক্ষারক। আর উদাহরণ আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে লুইস অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড লুইস অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড এটা কিন্তু লুইস অ্যাসিড। এই লুইস মতবাদের সাফল্য হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের গঠনের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তারপর জটিল যৌগ জটিল আয়ন গঠন অ্যাসিড ক্ষারের লুইস তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। জটিল আয়নগুলো তৈরি হয়, এখানে একজন ইলেকট্রন জোড়া সরবরাহ করে আরেকজন শুধু গ্রহণ করে, এটা দিয়েও কিন্তু লুইস মতবাদটা ব্যাখ্যা করা যায়।
এবং লুইস তত্ত্ব অম্ল ও ক্ষারকের সাধারণ ধারণাকে সম্প্রসারিত করেছে। মানে শুধু আমরা এইচ প্লাস আয়ন দানকারীকে বলতাম অম্ল বা হাইড্রোক্সাইড দানকারীকে বলতাম ক্ষারক, কিন্তু এখন ইলেকট্রন গ্রহীতা বা ইলেকট্রন দাতা দিয়েও কিন্তু আমরা অম্ল ক্ষারককে সংজ্ঞায়িত করতে পারতেছি। তার মানে অম্ল ক্ষারকের সংজ্ঞাটাকে সে আরো বেশি, বা অম্ল ক্ষারকের ধারণাটাকে সে আরো বেশি সম্প্রসারিত করছে। সীমাবদ্ধতা হচ্ছে এই তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা অম্ল বা ক্ষারকের তীব্রতা যাচাই করতে পারি না, কারণ আমরা সংজ্ঞার মধ্যে এইচ প্লাস আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন রাখি নাই, তাই তীব্রতা ব্যাখ্যা করা যায় না। তারপর লিটমাস পেপারের সাহায্যে লুইস অ্যাসিড ও ক্ষারকের পরীক্ষা করা যাবে না। পিএইচ আর পিওএইচ এর যে স্কেল ছিল সেটা কিন্তু এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারপর সাধারণ পদ্ধতিতে অ্যাসিড গুলো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি সরাসরি তোমার লুইস অ্যাসিডের অন্তর্ভুক্ত না, তবে জলীয় দ্রবণে নেওয়ার পর এরা লুইস অ্যাসিডের মতো কাজ করে। তো স্বাভাবিক অবস্থায় এগুলো কিন্তু লুইস অ্যাসিড না। এরপর তোমরা সারফেস ওয়াটারের বিশুদ্ধতা। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড যাচাই করার জন্য আমাদের যে জিনিসগুলো জানা দরকার, একটা হচ্ছে ক্ষারতা, পানির পিএইচ, তারপরে ডিও, বিওডি আর সিওডি, এগুলো আমরা জানবো। পানির ক্ষারতা হচ্ছে পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের ক্লোরাইড, সালফেট ও বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে, ক্লোরাইড, সালফেট ও বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে তাকে আমরা ক্ষার পানি বলি। পানির ক্ষারতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষারতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। স্থায়ী ক্ষারতাটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলা হয় অস্থায়ী ক্ষারতা। তো এই অস্থায়ী ক্ষারতাকে সহজে তাপ দিয়ে দূর করা যায়। আর স্থায়ী ক্ষারতা হচ্ছে যদি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নের তোমার ক্লোরাইড, সালফেট, হ্যাঁ, এইসব লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলা হয় স্থায়ী ক্ষারতা। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদণ্ড দেওয়া আছে, যেমন পিএইচ এর ক্ষেত্রে এটা হবে 6.5 থেকে 8.5, ডিওর ক্ষেত্রে হুয়ের মধ্যে আদর্শ মান হচ্ছে 5 থেকে 6, ডিওর এর ক্ষেত্রে হচ্ছে 6, আর টিডিএস এর ক্ষেত্রে 500। ডিওর মান হচ্ছে আচ্ছা, টাইম শেষ হলে তোমরা আবার এই লিঙ্কে জয়েন করো আর কি। যেটা বলছিলাম, পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 8.5, ডিওর মান হবে 5 থেকে 6, বিওডির মান হবে 6 ppm, আর সিওডির মান হবে 10 ppm, টিডিএস এর মান হবে 500 ppm, আর ক্ষারতা হবে ক্যালসিয়ামের ক্ষেত্রে 100 ppm, এর বেশি হলে সেটা ক্ষার পানি, এটা পান করা যাবে না। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে 150 ppm। সেখানে খারো পানির ব্যবহারের অসুবিধাটা হচ্ছে খারো পানিতে কাপড় কাচাটা একটু কষ্টকর, এতে সাবানের অপচয় হয়, কারণ তোমার খারো পানিতে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন গুলো থাকে সেটা আমাদের সাবানের সাথে বিক্রিয়া করে তোমার অদ্রবণীয় দাগ তৈরি করে। RCOO, এটা হচ্ছে সাবান। উচ্চতর ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আমরা সাবান বলি। তো এর সাথে যখন বিক্রিয়া করবো, মানে আমি যখন খারো পানি ব্যবহার করবো কাপড় ধুইতে, তখন এই ক্যালসিয়াম আয়নটা কি করবে, সোডিয়াম আয়নটাকে প্রতিস্থাপন করে আহ ওই উচ্চতর ফ্যাটি অ্যাসিডে ক্যালসিয়াম লবণ বা ম্যাগনেসিয়াম লবণ তৈরি করে ফেলবে। সেটা হচ্ছে পানিতে অদ্রবণীয় দাগ তৈরি করবে, ফলে সাবানের অপচয় হবে। এটা একটা। আর একটা হচ্ছে খারো পানি ব্যবহার করলে এটা তোমার চা ফোটানোর কাজে, চা তৈরি করার ক্ষেত্রে বা অন্যান্য কাজে এটা ব্যবহার করলাম, যেটা হবে পাত্রের গায়ে বাইকার্বনেটের একটা লেয়ার তৈরি হবে, বা এটাকে বলে স্কেলিং, একটা প্রলেপ করে যাবে। ফলে ওই কেটলি বা বয়লারের তোমার কমে যাবে।
আগে যেখানে অল্প তাপ দিলেই পানিটা গরম হয়ে যেত, এখন এত সহজে আর পানিটাকে ফুটানো যাবে না, আরো বেশি তাপ প্রয়োগ করতে হবে। এবং শিল্প ক্ষেত্রে, বয়লারের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, বয়লারের বিস্ফোরণও ঘটতে পারে স্কেলিং হওয়ার ফলে। এগুলো দূর করার পদ্ধতিগুলোর নাম জানি চলবে শুধুমাত্র। একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, একটা হচ্ছে পারমেটিক পদ্ধতি, কোনো কোনো ক্ষেত্রে জিওলাইট ব্যবহার করে দূর করা যায় স্থায়ী ক্ষয়তাটা আর কি। স্থায়ী ক্ষয়তাকে পানিকে ফুটালেই দূর করা যায়, অস্থায়ী ক্ষয়তা দূর করা যায়। পানির পিএইচ এর মান, এর মধ্যে পানির আদর্শ পিএইচ এর মানটা হচ্ছে 6.5 থেকে 8.5, এর মধ্যে হলে সেটা পানযোগ্য হবে, চেয়ে কম বা বেশি হলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে আর কি। নামটা শুধু মনে রাখি এখানে যথেষ্ট। ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন। প্রত্যেকটা পানিতেই তোমার কিছু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে, হ্যাঁ। পানিকে অক্সিজেন দ্বারা সম্পৃক্তকরণে ওই পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেটা কি বলা হয়? ডিও। পানিতে অক্সিজেন দ্বারা সম্পৃক্ত করতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে সেটাকে ডিও বলা হয়। ওটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ডিজলভ অক্সিজেন থেকে অক্সিজেন নিয়ে কিন্তু অনেক জলজ প্রাণী, উদ্ভিদ এগুলা বেঁচে থাকে। কোনো কারণে ডি এর মানের যদি কম বেশি হয়ে যায় বা তারতম্য হয়ে যায়, তখন কিন্তু ওই জলজ প্রাণীগুলো যেগুলো অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে, সেগুলো মারা যাবে। আর ব্যাকটেরিয়া তখন বংশ বিস্তারটা বেশি হবে। ফলে জলজ প্রাণী মাছগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডিও মান নির্ণয় পদ্ধতি দরকার নাই। পানির বিওডি, এটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে সারফেস ওয়াটারে, হ্যাঁ। সারফেস ওয়াটার বলতে ওই যে নদী নালা খাল বিলের পানি, সারফেস ওয়াটারে উপস্থিত জৈব দূষককে, সারফেস ওয়াটারে উপস্থিত জৈব দূষককে অণুজীবের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকেই বলা হয় বিওডি, হ্যাঁ। পানিতে জৈব পানির সারফেস ওয়াটারের জৈব দূষককে অণুজীবের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর মান যত বেশি হবে সেই পানিটা তত বেশি দূষিত হবে। আর এক এক তাপমাত্রায় এই বিওডির মানটা এক এক রকম হয়। তো শুধু আমাদের সংখ্যাটা জানলে যথেষ্ট, কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমাদের দরকার নেই। আর এরপর সিওডি হচ্ছে সারফেস ওয়াটারে উপস্থিত জৈব অজৈব উভয় প্রকার দূষককে, জৈব অজৈব উভয় প্রকার দূষককে তোমার একটি জারকের উপস্থিতিতে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে সিওডি বলা হয়। তো সিওডি তে আমরা এখানে জৈব দূষক অজৈব দূষক দুইটাকে জারিত করতেছি, তাহলে এখানে বেশি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে, তাই সিওডির মানটা সবসময় বিওডি থেকে বেশি হবে। আর টিডিএস টা হচ্ছে টোটাল ডিজলভ সলিড। পানিতে বিভিন্ন ধরনের ভারী ধাতু দ্রবীভূত অবস্থায় থাকে, হতে পারে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে মার্কারি, ক্যাডমিয়াম, আয়রন, তারপর হচ্ছে আর্সেনিক, হ্যাঁ, এগুলো। তো এগুলো, তারপর বিভিন্ন ধরনের অ্যানায়ন, হ্যাঁ। তো এগুলো যখন পানিতে দ্রবীভূত থাকে সেগুলো কিন্তু পানির মানদণ্ডটাকে কমিয়ে ফেলে, বা পানির যে ডিজলভ অক্সিজেনের যে পরিমাণ সেটার মানটাকে কমায় দেয়। তো এই টিডিএস এর সর্বোচ্চ মান হচ্ছে 500 ppm, এর বেশি হলে ওই পানিটা গ্রহণযোগ্য হবে। আর এই ভারী ধাতুগুলো যেগুলো থাকে পানিতে দ্রবীভূত অবস্থায়, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন আর্সেনিক, যার ফলে তোমার আর্সেনিকোসিস রোগ হয় বা ব্ল্যাকহেড ডিজিজ হয়। ক্যাডমিয়ামের কারণে তোমার অস্টিওপোরোসিস হয়। তারপরে লেডের কারণে বা মার্কারির কারণে তোমার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই মার্কারিটা আবার শরীরে যদি কোনো কারণে প্রবেশ করে ফুড চেইনের মাধ্যমে, তখন তোমার মস্তিষ্কে পৌঁছে যায় এবং শিশুদের ক্ষেত্রে তাদের যে মস্তিষ্কের বিকাশ সেটা ঠিকমতো হয় না। তারপরে হচ্ছে তোমার ক্রোমিয়ামটা বিভিন্ন ধরনের চর্মরোগ সৃষ্টি করে।
সবগুলো কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের অংশটা আর কি, ছোট ছোট। তবে লুইস এসিড ক্ষারক, তারপরে অনেস্টের ডাউরির মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারক, তারপরে অম্ল ক্ষারক, এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। এই হচ্ছে এই চ্যাপ্টারের অংশ। আমি আজকে চেষ্টা করবো এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিতে তোমাকে। এই ফাইলটাকে পিডিএফ করে তোমাদেরকে চেষ্টা করবো দিয়ে দিতে, যদি করা যায় পুরোটা একসাথে, না হলে দুটা তিনটা ভাগ করে তারপরে দিতে। এতটুকুই। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা জৈব যৌগ শুরু করবো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার অধ্যায়ের তো অনেকগুলো টপিক স্যার, এতগুলা কেমনে মানে কিভাবে পড়বো আর কি? এইটা তো এখনো হাতে যথেষ্ট সময় আছে, তোমাকে ভাইঙা ভাইঙা পড়তে হবে, টপিকস অনেক বেশি। তুমি তো পড়বা হচ্ছে এই শর্ট সিলেবাসটা যেটা, তাই না? তো প্রথম দিকে যে সূত্রগুলো আছে ওগুলা কিন্তু তোমার ফিজিক্সও পড়তেছো। তারপর ধরো দুটো টপিক্স দুটো টপিক্স করে ধরলা, একদিন বাস্তব গ্যাস আদর্শ গ্যাস একসাথে পড়ে ফেললা, সাথে ভ্যান ডার ওয়ালস সমীকরণ করে ফেললা। প্রথম দিকে যে সূত্রগুলো ছিল চারটা সূত্র তো একদিন পড়লা, একদিন ডাল্টনের সূত্র পড়লার সাথে ম্যাথ করলা, আবার একদিন গ্রাহামের ব্যাপন সূত্র পড়লার সাথে ম্যাথ করলা। তারপরের যেগুলা ওগুলা কিন্তু খুব বড় অংশ না। হ্যাঁ, যেমন ধরো অ্যাসিড ক্ষারকের মতবাদ বা ব্রনস্টের ডাউরির মতবাদ, আর্হিনিয়াসের মতবাদ, এগুলা কিন্তু বড় অংশ। তারপরে এইগুলা তো জাস্ট ছোট অংশ, বিওডি সিওডি সংজ্ঞা জানা, তারপর তোমার জিওর সংজ্ঞা জানা, পানির খরতা, স্থায়ী খরতা, অস্থায়ী খরতা, এগুলো কিন্তু বড় কিছু না, বাকিগুলো তুমি আবার একদিনে শেষ করে ফেলতে পারবে। আর সূত্রগুলা থেকে যেটা হবে, পড়ার পর কিছুক্ষণ পরে লিখে ফেলবা, পড়ার পর কিছুক্ষণ পরে লিখবা, লিখতে যেটা হবে সহজে ওই জিনিসগুলো ভুলবা না। হ্যাঁ বলো, এঙ্গেজ করছি। মাইক্রোফোন নিজে থেকে অন করে প্রশ্ন জিজ্ঞেস করতে, প্রশ্নটা করো। এগুলো একটু লিখে লিখে পড়তে হবে আর কি। বিশেষ করে জৈব যৌগ পড়ার সাথে সাথে লিখে ফেলতে হবে। আর রেকর্ডটা দিয়ে দিব। আর আরেকটা অংশ একটু তোমাদের বলে তারপর শেষ করি। আহ, কেউ যদি যেতে পারো কলেজে, তখন জেলে যাইলে আর কি ভালো, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময়। তাহলে অন্তত নিজে অ্যাসাইনমেন্ট যদি আবার দেখতে চাও দেখতে পারো, অনেকের সমস্যা থাকে। তো চেষ্টা করবে অ্যাসাইনমেন্ট গুলো যেন ভুল না হয়। হ্যাঁ, একদম তুমি 16-তে 15-16 করে নিয়ে আসতে পারো, কারণ পরীক্ষা না হলে কিন্তু এইটার উপরেই রেজাল্টটা হয়ে যাবে। ওই 160 নাম্বারকে 100-এ কনভার্ট করে দেখা হবে হ্যাঁ তুমি লেটার পাচ্ছ কিনা, 50% number পাচ্ছ। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত থাকবে। হ্যাঁ। আচ্ছা।